দেখো প্রথম কোশ্চেন বলছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 3 রয়েছে। ঠিক আছে, হ্যালো, শোনা যাচ্ছে না? a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 3। আমাকে বের করতে হয় a কিউ প্লাস 1/a কিউ ইজ ইকুয়াল টু। তো একটা শর্ট একটা ফর্ম আছে, এগুলো সূত্র করে করা যায়, কীভাবে আসে সেগুলো দেখা যায়। মনে রাখবে এই জিনিসটা, এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু যদি কে আসে, তো এক্স কিউব প্লাস 1/x কিউব কী হয়, এইটা এটা আছে তার কিউব মাইনাস 3k। ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা মাথায় রাখবে, একবারে হয়ে যাবে। এটাকে কিউব করলে তবে আসবে, কিন্তু কিউব করার দরকার নেই। ঠিক আছে, ডাইরেক্ট মনে রাখবে এক্স প্লাস 1/x যদি কে হয়, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব কী হয়, এই কে যে ছিল তার কিউব মাইনাস 3k হয়। তাহলে কী হবে, a প্লাস 1/x ইকুয়াল টু 3। এইটার মান কত হবে, এইটা ছিল তার কিউব মাইনাস 3 ইন্টু কে, মানে 3 ইন্টু 3। তাহলে কত আসলো, 27 মাইনাস 9 কত হবে, 80। ঠিক আছে, কে কিউব মাইনাস 3k, ডাইরেক্ট ফর্মুলা মনে রাখবে, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু কে হলে এক্স কিউব প্লাস 1/x কিউব কী হয়, কে কিউব মাইনাস 3k। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু 3 দিয়েছে, এটার মান কী হবে, এইটার কিউব মাইনাস 3k, কে মানে কত 3, তাহলে 27 মাইনাস 9 কত হলো 18। ঠিক আছে, বোঝা গেল কী হলো, নেটের প্রবলেম হচ্ছে হয়তো একটু। তাহলে এইটা এক্স প্লাস 1/x কিউব যদি কে হয়, এক্স কিউব প্লাস 1/x কিউব কী হবে, কে কিউব মাইনাস 3k। তাই এটা যদি 3 হয়, তাহলে কে মানেই হচ্ছে 3, 3 এর কিউব মাইনাস 3 ইন্টু 3 হবে 3k, হলো কত 18 হয়ে যাবে। ঠিক আছে, পরে কোশ্চেন করাচ্ছি, ডাইরেক্ট ফর্মুলা মনে রাখবে, একবারে হয়ে যাবে। কয়টা দেখো, 77 দাও, 2 মাইনাস 3 মাইনাস 6 মাইনাস 5 মাইনাস 4 মাইনাস 3 এই বলেছে। ঠিক আছে, তো আমাকে মাথায় বার দেওয়া রয়েছে না, এইটাকে রেখা বন্ধনী বলে, এইটাকে সবসময় ক্যালকুলেশন করতে হয়। তাই এইটুখানি ক্যালকুলেশন করা হচ্ছে, এর 4 আগে অবধি যতবারই আছে ততবারই ক্যালকুলেশন। তা এইটা মাইনাস এটা করলে কত হয়, এক লাইনে করবো। ঠিক আছে, বারবার লিখে লিখে টাইম নষ্ট করবো, এক লাইনে করবো, পরীক্ষা তোমাকে এইভাবেই করতে হবে। এটা মাইনাস হলে কত হয় 1, বাইরে আছে কত মাইনাস, তাহলে এখান থেকে বের করলে কত হলো, বললো -1 আসলো। ঠিক আছে, 5-এর থেকে 4-এর থেকে 3 বিয়োগ করলে কত হয় 1, আর বাইরে মাইনাস ছিল তাই -1। ঠিক আছে, এইটুখানি বন্ধনী দেখা যাচ্ছে না, এইটুখানির কাজ সবার আগে করতে হয় এই জন্য। ঠিক আছে, তাহলে 5, আর এখন এইটুখানি ক্যালকুলেশন করে -1, 5-এর থেকে -1 করলে কত হয়, বলবো 4, +4 আসলো। এই জায়গাটা বারবার তো লিখবো না, পরীক্ষার কথা এরকম করে করবো। 4 এই জায়গাটা আসলো, বাইরে আছে মাইনাস, তাহলে 6 আর -4, 6 এখানে 4 রয়েছে, তো বাইরে আছে মাইনাস, তাই -4, তা -4 হয়ে গেলো। 6-এর থেকে -4 বিয়োগ করলে কত হয় 2, এত অবধি আসলো কত 2, বাইরে আছে কি আবার মাইনাস, আসলো কি -2, 3-এর থেকে 2 বিয়োগ করলে কত হয় 1, এত অবধি আসলে 1, বাইরে আছে কি আবার মাইনাস, তার মানে -1, 2-এর থেকে 1 বিয়োগ করলে কত আসলো 1, উত্তর হয়ে গেল। ঠিক আছে, বারবার তো লিখে লিখে টাইম নষ্ট করবো না। 4-এর থেকে বিয়োগ করলাম 1, বাইরে আছে মাইনাস, তাই -1, 5-এর সঙ্গে -1 করলে 4, আবার বাইরে মাইনাস আছে তাই -4, 6-এর থেকে 4 বিয়োগ করলাম হলো কত 2, বাইরে আবার মাইনাস আছে তাই -2, 3-এর থেকে 2 বিয়োগ করলে কত হয় 1, বাইরে আবার মাইনাস আছে তাই -1, তা 2-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে 1। ঠিক আছে,
এইভাবেই করবো। এটা পরও লিখতে পারতে কোনো অসুবিধা না, আমি জাস্ট পজিশন মনে হওয়ার জন্য নিচে আসলাম স্টেপগুলো বোঝানোর জন্য। ঠিক আছে, এইটুখানি তো বারবার লিখে কোনো লাভ নেই, এইটুখানি ক্যালকুলেশন আমরা করতে পারি। ঠিক আছে, নেক্সট হয়ে গেলাম, জাস্ট ক্যালকুলেশন আর কিচ্ছু না। কয়টা দেখো 78 দাগের অঙ্ক। এইখানটা এটা দেখেই বোঝা যাচ্ছে কি বলতো, পরপর দুটো সংখ্যার গুণফল আকারে a × n+1 মানে কি পরপর দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা দেখো প্রত্যেক সংখ্যা। বলবো যে দেখেই করা যায়, একবারে করা যায়, জাস্ট বলে দিচ্ছি কী করতে হয়। 1 × 2 পরপর দুটো সংখ্যার গুণফল প্লাস 6 মানে কি 2 × 3 পরপর দুটো সংখ্যার গুণফল, এরকম করে ডট করে চলবে। এছাড়াও কি পরপর দুটো সংখ্যার গুণফল করতে হয় কি সেটাই বলছি, করতে হয় এই প্রথমটুকুকে নিতে হয় আর এর লাস্টের টুকুকে নিতে হয়, নিয়ে তার বিয়োগফল। ঠিক আছে, এর নিয়ম হচ্ছে সব ভেতরে করলে কেটে যায়, কেটে কেটে শুধু ফার্স্ট টার্মটা পড়ে থাকে আর শুধু লাস্ট টার্ম পড়ে থাকে, আর তার বিয়োগফলটা হচ্ছে উত্তর। তাহলে উত্তরটা কত হবে 1 - 1/n+1। তাহলে এখানটা পড়ে থাকলো 1/1 মানে 1 আর 1/n+1 ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম, এটা হচ্ছে উত্তর। তা প্রথম লাইনেই করতে পারতে 2 মানে কি 1 × 2 প্রথম টার্ম মাইনাস লাস্ট টার্ম, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, একজন কত হয় n+1, এখানে গুণ হয়ে যাবে n+1 - 1, এই এটা কেটে গেল, উত্তর কত n × n+1। ঠিক আছে, তারপরে এই এরকম ধরনের সিরিজ থাকবে, পরপর দুটো সংখ্যার যদি গুণফল আকার থাকে তাহলে কী করবো প্রথম টার্ম মাইনাস লাস্ট টার্ম করবো, ডাইরেক্ট উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, পরপর দুটো সংখ্যার গুণফল এর অনেক টাইপ হয়। ঠিক আছে, পরপর দুটো সংখ্যা না হলে যদি এর মধ্যেখানে গ্যাপিং হতো তখন কী করতাম, যদি দুটো না হলে 3টে সংখ্যা হতো তখন কী করতাম, অনেক টাইপ হয়। তাহলে ওপরে কিছু দিলাম, নিচে তার স্কোয়ার থাকলো দুটো সংখ্যার স্কোয়ারে, তখন কী করতাম, অনেক টাইপ হয়। এটা হচ্ছে তার মধ্যে একটা ভ্যারিয়েশন। পরপর দুটো সংখ্যা যদি গুণফল হয় তাহলে প্রথম টার্ম মাইনাস লাস্ট টার্ম হচ্ছে উত্তর, পরপর দুটো সংখ্যার গুণফল। ঠিক আছে, যাই না হ্যাঁ এর সঙ্গে এটা যখন লসাগু করবো তো লসাগু করলে n+1 না, এই n+1 নিচে কিছু না থাকলে ডাইরেক্ট এটা গুণ হয়ে যায় না, এই n+1 এটা দিয়ে ভাগ করলে কী হয় 1 থেকে সেই 1-এর সঙ্গে 1 গুণ করলে কী হয় একই হয়, আর মধ্যখানে মাইনাস, এটার সঙ্গে কেটে যায়, এইটাই তো লসাগু হয়। আর এইটা কিছু নেই মানে এটা ডাইরেক্ট গুণ হয়ে যায় এর সাথে, বোঝা গেছে? এই জিনিসটা লসাগু করলে ডাইরেক্ট তো গুণ হয়ে যায় একের সঙ্গে, এই জিনিসটা n+1ই তো হবে, মাইনাস যেহেতু এইটাই রয়েছে তাই জন্য এখানে কত হবে একই হবে, এইটা দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1 দিয়ে 1 গুণ করতে হবে। ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ এলসিএম, লসাগু মানে হচ্ছে এলসিএম করা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছে এই যে দুগুলো টার্ম আছে, বাংলা তো বলছে বলছে এখানে যে এই প্যাটার্নটা যদি ফলো করা হয়, এই প্যাটার্নের লাস্ট টার্মটা দেখো, এইটা হচ্ছে না n × n+1, n × n+1 মানে কি n একটা সংখ্যা আর n+1 মানে কি তারপরের সংখ্যা, মানে কি পরপর দুটো সংখ্যার গুণফল। তো এইগুলোকেই করলাম কি পরপর দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করলাম, ওইটা দেখে বুঝলাম। তা পরপর 2 মানে কি 1 × 2, 6 মানে কি 2 × 3, 12 মানে কি 3 × 4, পরপর তো হবে 4 × 5, পরপর দুটো সংখ্যার গুণফল। তো যদি পরপর দুটো সংখ্যার গুণফল হয় এই আকারে যদি প্রকাশ করা যায় তো এইটার ডাইরেক্ট শর্টকাট কি প্রথম টার্ম মাইনাস লাস্ট টার্ম। ঠিক আছে, তা প্রথম টার্ম মাইনাস লাস্ট টার্ম বলে নিচে কী করবো এলসিএম করবো, এর এলসিএম কী হয় n+1, কারণ এর নিচে কিছু নেই,
কিছু নেই মানে কি এইটা ডাইরেক্টলি এর সঙ্গে গুণ হয়, একের সঙ্গে গুণ হয় n+1ই হয়, মাইনাস এইটা রয়েছে এইটা দিকে ভাগ করতে হয়, এক হয় সে একের সঙ্গে এক গুণ করলে একই হয়, এই রেটে কেটে যায় n/n+1 হয়ে গেল। ঠিক আছে, মানে পরপর দুই সংখ্যার গুণফল হয়ে গেলে কী করতে হয়, প্রথম টার্ম মানে প্লাস টার্ম করতে হয়। এর অনেক ভ্যারিয়েশন আছে, সেগুলো ক্লাসে হবে। ঠিক আছে, এটাতে কি বলছি, যে ইংলিশ মিডিয়ামে আছে যার যদি কোনো যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে একবার করে জিজ্ঞাসা করে দেবে অন করে। ঠিক আছে, বুঝলাম। পরেরটা বলছি, পরপর দুটো সংখ্যার গুণফল আকারে থাকলে এরকম করবো। এর অনেক ভ্যারিয়েশন আছে। ঠিক আছে, বললাম একজন আছে এখানে যে একজন ইংলিশে আছে না, যে বাংলা ভালো বুঝতে পারে না, শুধুমাত্র তার জন্য তাকেই বলা যায়, বাকিরা মেসেজ করবে। ঠিক আছে, তাহলে সে জিজ্ঞাসা করতে পারে, সেটাই বললো। পরেরটা বলছি দেখো, হ্যাঁ, এত কথা বলার দরকার কি আছে? যেটা বলা হচ্ছে সেটা বলো না। পরেরটা দেখো, পরের কোশ্চেন হচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট ডট করে 20 স্কোয়ার, এটা জিজ্ঞাসা করে আছে। ঠিক আছে, 1 থেকে n সংখ্যক 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট ডট করে n সংখ্যক স্কোয়ার টার্মের যোগফলের সূত্র কী হয়? যদি 1 থেকে n সংখ্যক হয় তো ডাইরেক্ট সূত্র কি, n ইন্টু n+1 2n+1 বাই কত 6। এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র। 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার থেকে n স্কোয়ার অবধি সংখ্যা যদি সংখ্যা যোগ করা হয় তো স্কোয়ারের যোগফলটা কী হয়, n ইন্টু n+1 2n+1 বাই 6। ঠিক আছে, তো এখানে n মানে কত, লাস্ট টার্ম। n মানে কি, এটা লাস্ট টার্ম, তো এখানে n মানে লাস্ট টার্ম কত 20। তো ডাইরেক্টলি লিখবো 20, n+1 মানে কি 20 + 1 21, 2n+1, n মানে যদি 20 হয় 2n মানে কত 40 + 1 41 বাই 6, এই রয়েছে। এবার কাটাকাটি করবো, 3 দিয়ে কাটলাম 2, 3 দিয়ে কাটলাম 7, এটা দিয়ে কাটলাম কত হয় 10, 7 দিয়ে ডাইরেক্ট গুণ করে একটা শূন্য বসিয়ে দেবো। 7 থেকে 7, 4 7 28, একটা শূন্য বসে দেবো, কত আসলো 1। ঠিক আছে, তাহলে 1 থেকে n স্কোয়ার সংখ্যক n স্কোয়ার অবধি সংখ্যার যোগফল কত হয়? হ্যাঁ, বুঝলাম না। nটা এই জন্য হচ্ছে যে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এই পরপর যদি n সংখ্যক টার্মের স্কোয়ারের যোগফল করতে হয় তো ডাইরেক্ট সূত্র কি, লাস্ট টার্ম, তারপরে কি হয় লাস্ট টার্ম +1 মানে n+1, তারপরে কি হয় 2n+1, টোটালটা বাই 6 করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে স্কোয়ারের টার্ম। এমনি এটা 1 + 2 + 3 + একটা করলে ডাইরেক্ট করলে 1 থেকে n পর্যন্ত সংখ্যা যোগফল। তারও একটা সূত্র আছে 1 এর কিউব 2 এর কিউব 3 এর কিউব থেকে n অবধি কিউব, তারও সূত্র আছে। ঠিক আছে, এটা যা স্কোয়ারেরটা দেওয়া আছে 1 থেকে n সংখ্যা পর্যন্ত স্কোয়ারের যোগফলের ডাইরেক্ট সূত্র কি, লাস্ট টার্ম, n মানে হচ্ছে লাস্ট টার্ম, n ইন্টু n+1 2n+1 বাই 6 ডাইরেক্ট সূত্র। কিন্তু এখানে nটা কত 20, এই n এর জায়গায় লিখেছি 20, n+1 20 + 1 কত হয় 21, তারপরে হচ্ছে 2n মানে কত 20 করো 40 + 1 41 বাই কত 6, এবার কাটাকাটি করেছি উত্তরে। ঠিক আছে, 1 থেকে সূত্র ছাড়া এগুলো করা যায়নি, তাহলে তো লিখে করতে হবে। এটা 400 হয়, তারপরে 19 স্কোয়ার ওই করতে হবে, ডাইরেক্ট যোগ করতে হবে। 400 লিখতে হবে, 19 স্কোয়ার 300 100 লিখতে হবে, 18 স্কোয়ার লিখতে হবে, 324 যোগ করতে হবে। সূত্র ছাড়া হচ্ছে এই। ঠিক আছে, নাহলে এরকম মনে রাখতে হবে, এগুলো করতেই হবে সূত্র দিয়ে, কিছু করার নেই। এগুলো নামাজ জামা করতেই হবে, কিচ্ছু করার নেই, নাহলে প্রচুর টাইম লেগে যাবে। বুঝলাম, নাহলে 400 লিখতে হবে, 300 100 লিখতে হবে, 324 লিখতে হবে, এই লিখে যোগ করতে হবে। আচ্ছা বলছি, 1 + 2 + 3 ডট ডট করে n সংখ্যা কি, n ইন্টু n+1 বাই 2 হয়, জানা আছে তো? হ্যাঁ, n ইন্টু n+1 বাই 2, এটাও যা কিউবেরটাও তো সেম, 1 এর কিউব
2 এর কিউব, 3 এর কিউব, ডট ডট করে n এর কিউব, n ইন্টু n প্লাস 1/2 টোটালটা হোল স্কয়ার। ঠিক আছে, কিউবেরটাও সেম, যা যেটাকে হোল স্কয়ার করতে। তোমাদের এটা তো বেসিক, আগে আসো ওই জায়গায়, আর পরীক্ষায় এরকম ধরনের অঙ্কই থাকে, হয়তো একটা দুটো একটু কঠিন দিয়ে দিতে পারে, ঠিক আছে, থাকে এই টাইপের, পুরোনো কোশ্চেন কেটে দেখবে এই টাইপেরই থাকে। আর তোমরা একেবারে তো সবাই শুরু হলো, এখনো টাইম লাগবে, আস্তে আস্তে তোমাদের করানো হবে সব। ঠিক আছে, হয়ে গেল আমাদের 3টে বুঝলাম, আস্তে আস্তে আসবে, কঠিন অঙ্ক আসবে, তোমাদের তো সব বেসিক ক্লাস হচ্ছে, প্রথমে শুরু, প্রথমেই বেসিক দিয়ে পড়াই, তারপরে পড়াবো, আর বেসটা স্ট্রং হোক। দেখো হ্যাঁ বুঝলাম না, জটিল দেবো? সামনের দিন আরো জটিল নিয়ে আসবে। সামনের দিন জটিল দেবো, তোমাদের এটা বেসিক ক্লাস বলেই তো বলা হয়, তোমাদের ব্যাচের মধ্যে ভাগ আছে তো, সেই জন্যই তো বেসিকগুলো করানো হয় নাকি? ঠিক আছে, দেখো এটাকে বলা হয় হচ্ছে ভাজ্য, এটাকে বলা হয় ভাজক, এটাকে বলা হয় ভাগশেষ, এটাকে বলা হয় ভাগফল। ইংলিশে এটাকে বলা হয় ডিভাইজার, এটা ডিভিডেন্ড, এটা কোশেন্ট, এটা রিমাইন্ডার। ঠিক আছে, আমাকে কোনটা কোনটা দিয়েছে, আমাকে বার করতে দিয়েছে, এইটা ডিভিডেন্ডটাকে বার করতে দিয়েছে। ঠিক আছে, এটা ডিভাইজার, এটা হচ্ছে এটা হচ্ছে কোশেন্ট, এটা হচ্ছে রিমাইন্ডার। ভাগশেষ, এটা ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল। তা দিয়েছে কি, এটা 16, এটা 77, এটা 1, বলেছে এইটা বার করতে। করতে হয় কি, এইটার সঙ্গে এইটাকে গুণ প্লাস এইটা করলেই এটা পাওয়া যায়। ঠিক আছে, তা করবো কি, 77 ইন্টু 16, 7 112, 2 হাজার 11, 7 112, 112 আর 11 হচ্ছে 123, তার সঙ্গে 1 যোগ করবো, 1 2 3 3 হচ্ছে 1। ঠিক আছে, তবে পরীক্ষায় এখান থেকে কঠিন কোশ্চেন কি আসতে পারে, এই তো দেয়, এখানে বিভিন্ন রকমের টার্ম দিয়ে দেবে। এইটা কত হবে, ভাগফলটা হচ্ছে, ভাগশেষটা হচ্ছে এত, তা প্রথমে এইটা জানবো, এর ওপরে ভ্যারিয়েশন কি, বলবে এইটা যা আছে এর 5 গুণ হচ্ছে এত, আর এর থেকে 9 গুণ করলে হচ্ছে এত, তাহলে এইটার মান কত। এরকম কঠিন কোশ্চেন একটু জটিল হোক, তা আগে তো জানবো যে ভাজক এটা, ভাজ্য এটা, ভাগফল এটা, ভাগশেষ এটা, তারপরে এর ভ্যারিয়েশনগুলো জানবো। আগে বেসিকটা তো জানবো যে এইটার সঙ্গে এটা গুণ করলে এটা হয়। তোমাদের পরে যেগুলো যখন স্যাররা পড়াবেন তখন দেখবে এরকম ধরনের অঙ্ক দেবে, বলে ভাগশেষ একটা দিয়ে দেবে, বলবে ভাগশেষের 5 গুণ হচ্ছে ভাজক, ভাগফলের 9 গুণ হচ্ছে ভাজক, তো ভাজ্যটা কত, এরকম ধরনের অঙ্ক ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেয়। এই আর করছো তো পুলিশের জন্য, ঠিক আছে, আগে বেসিকটা করবো, তারপরে একটু হাই লেভেলে যাবো, কারণ এটা বেসিক ব্যাচ। ঠিক আছে, তো করতে হয় কি, এটার সঙ্গে এটাকে গুণ করে এটা যোগ করলে এটা পাওয়া যায়। ঠিক আছে, এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, যোগ করলাম, উত্তর পাওয়া গেল। ঠিক আছে, নেক্সট অঙ্ক হচ্ছে, আর কারোর যদি মনে হয় যে আমার একটু হাই লেভেলের দরকার, তাহলে তোমরা দাদার সঙ্গে কথা বলে নেবে, দাদার সঙ্গে কথা বলে ব্যাচ চেঞ্জ করে নেবে। ঠিক আছে, কারণ এটা বেসিক ব্যাচ। আচ্ছা, নিয়ে একটু বলছি, হ্যাঁ হ্যাঁ, এটা উত্তর 80 হবে। তবে এইগুলো পরীক্ষায় তোমরা যে বলছো কোশ্চেন কীরকম আছে, পরীক্ষায় জেল পুলিশের কোশ্চেন এই দিয়েছিল, এই দিয়েছে জেল পুলিশের কোশ্চেন, এইটা দিয়েছে জেল পুলিশের কোশ্চেন। কী আছে এতে, এটা মানে কি, কিউব রুট বলেছে 3টে 6-এর গুণফল, কিউব রুট মানে কি 3টের জন্য একটা করে, এই তো উত্তর, মুখে মুখে উত্তর করা যায়, এটা জেল পুলিশের কোশ্চেন।
তো এমন জিনিস করাবো যেটা পরীক্ষায় আসবে, নাকি এমন জিনিস করাবো না যেটা পরীক্ষা আসবে? ঠিক আছে, তো সবই জিনিস করানো হবে। আগে বেসিকটা পড়াই, তো তোমরা যখন হাজিরে যাবে তখন সেটা পড়ানো হবে। ঠিক আছে, এই এসে ক্যালকুলেশন করতে কি আছে কোশ্চেনে দেখো। আর যেগুলো একটু অ্যাডভান্স চলে গেছে তাদের অ্যাডভান্স জিনিস করানো হয়। দেখো বলছে 8, 16, 20, 10 এলসিএম করতে বলেছে। কীভাবে মুখে মুখে করতে হয় সেটাই হচ্ছে ব্যাপার। প্রথমে যেগুলো কমন আছে সেই দুটোকে আগে তুলবো। 10 আর 20 এলসিএম কত? 20। তারপরে এই দুটোর 20 হয়ে গেল, মুখে মুখে করা যায়। 8 আর 16 এলসিএম কত? 16। ঠিক আছে, আমরা করবো তার পরীক্ষাকে টাইম নষ্ট করবো না, তাতেই করতে হবে। এই জন্য কীভাবে ভাগ করে সেটা দেখি। 8 আর 16 কত হয়? 16। আর 10 আর 20 কত হয়? 20। 20 আর 16-র মধ্যে এলসিএম করতে হবে। কীভাবে করবো? যে কোনো একটার নামটা গুনবো, দেখবো আসে কিনা। একবারে মুখোমুখি বলতে হবে যে 80 হয়। 20 2 নম্বর নামটা হবে। 20 দিয়ে 20 কে কি 16 দিয়ে ভাগ যায়? কোনো যায় না। 20 ডবল 40 16 দিয়ে ভাগ যায়? যায় না। 20 3 গুণ 60 20 দিয়ে ভাগ যায়? যায় না। 20 4 গুণ 80 16 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। হয়ে গেল 80। এ করতে কতক্ষণ লাগবে? এগুলো মুখে মুখে করতে হবে। ঠিক আছে, এই দুটোর কত? 20, এই দুটোর কত? 16। 16 আর 2 কত? 80। হয়ে গেল। বলছে যে দুটো কমন আছে সেই দুটোর মধ্যে আগে খুঁজে নিতে হয়। মুখে মুখে করবো তো, এমন তো করবো না যে লিখেই যাবো এরকম সিঁড়ি ভাঙতেই থাকবো, ওরকম না। 20 আর 10 এলসিএম কত? 20। 16 আর 8 এলসিএম কত? 16। এইবার যদি আমরা দেখি এইটুকখানি পাচ্ছি না, তখন এইটুকখানি করব। 16 আর 20-র মধ্যে সবচেয়ে বড় কি যায়? 4 দিয়ে, এটা 4 এটা 5, 4 5 20, 20 × 4 80। এইটুকখানি করবো, তার জন্য পুরোটুকুনি কেন? এইগুলো হচ্ছে টেকনিক। এই টেকনিক যখন ইউজ করবো, তারপরে যখন টাইম অ্যান্ড ওয়ার্কআউট শিখবো, তখনই এইগুলো মুখে মুখে করতে পারবো। যে বলবে একজন 8 দিনে করে, একজন 16 দিনে করে, একজন 20 দিনে করে, একজন 10 দিনে করে। তো মুখে মুখে কেমন করে করবো? যে ডাইরেক্ট একদম 80 আসবে, কিন্তু এরকম অনেক অনেক জিনিস আছে, এরকম করে করে করতে হয়। যে কমনগুলো আগে নিয়ে নিতে হয়, তারপরে বাকি দুটোর মধ্যে যদি না পারি তাহলে এরকম করে নেবো, বাকি দুটোখানি তাহলেই হয়ে যাবে। বা এইটুকখানি করলেও হয়। এটা দেখেই বোঝা যায় এটা 80, এটা 500 মাস হয়ে যাবে। ঠিক আছে, বুঝলাম। দেখো পরেরটা 82 বলছে 320, এর বলছে 6.14%। পার্সেন্টের জন্য কি হয়? নিচে 100, আর 6.14 মানে কি? 25/4, 4টা কথা আছে নিচে। এইটা দিয়ে একে কাটলাম 4, 4 দিয়ে কাটলাম 80, 4 দিয়ে কাটলাম কত হলো? 20। ঠিক আছে, এটা হয়ে গেল কত? 20। ঠিক আছে, 300 এত টাকা, এত পার্সেন্ট মানে কত হয়ে গেল? 20। ঠিক আছে, নেক্সট দেখো পরেরটা 83 দাগ। বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 86 বছর। ঠিক আছে, 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। ঠিক আছে, পিতার বর্তমান বয়স কত? এখানে কি বলেছে? পিতা পুত্র। ঠিক আছে, বলছে 10 বছর আগে, 10 বছর আগে এই, ঠিক আছে, 10 বছর আগে লিখে পিতার বয়স কি ছিল? দুগুণ। 10 বছর আগে এই ছিল। ঠিক আছে, 2:1। বর্তমানে বলেছে 86, তা 10 বছর আগে দুজনেরই কমবে না? এরও 10 কমবে, এরও 10 কমবে, তাহলে আসবে কত? আসলে টোটাল কমবে কত? 20। তা 10 বছর আগে দুজনের বয়স কত হবে? 66। কারণ এরও 10 কমবে, এরও 10 কমবে 10 বছর আগে, টোটাল বয়সটা দুজনের সমষ্টি কত হবে? 66 বছর। আর এই 66টাই কী হিসাবে ভাগ হয়েছে? 2:1 মধ্যে ভাগ হয়েছে। এখানে মোট কত বয়স দেখছি? 3 বছর। 66 বানাবো কত গুণে? বলবো হচ্ছে 22 গুণ। ঠিক আছে, এখানে হচ্ছে 3 বছর, 66 বানাবো কত গুণে? 3 গুণ। 22 দিয়ে একবার একে গুণ, 22 দিয়ে একবার একে গুণ, 22 দিয়ে একে গুণ করলে কত হয়? 44 বছর। 44 বছর পাওয়া গেল, কিন্তু 44 বছরটা কবে? 10 বছর আগের না, কারণ এই রেশিওটা যেটা সেটা কি 10 বছর আগের বয়স না? তাহলে বর্তমান বয়স কত হবে? বলবো 10 বছর বেশি। বর্তমান বয়স কত? বলবো 54 বছর। ঠিক আছে, 54। বোঝা আছে? 10 বছর আগে অনুপাতটা 2:1 ছিল,
তা 10 বছর আগে তো দুজনেই 10 বছর করে কমবে। তা আগে যদি 86 থাকতো, দুজনের 10 কমেছে, তাহলে দুজনের সমষ্টি কত হবে? 66। এখানে দেখছি দুজনের সমষ্টি হচ্ছে 3। 3কে কত গুণে 66 বানাবো? হলো 22 গুণ। তো 22 দিয়ে একবার একে গুণ, 22 দিয়ে একবার একে গুণ। যেহেতু এইটা বের করতে বলেছে তাহলে এইটা করলাম না। 22 দিয়ে একে গুণ করলে 44। তো যেটা পাওয়া গেল এই রেশিওটা কত বছর আগে? 10 বছর আগের না? তা 10 বছর আগে ছিল 44, তাহলে বর্তমানে কত? 10 বছর বেশি, তাহলে কত হবে? 54 বছর। বোঝা যাচ্ছে? নেক্সট বলছি, পয়েন্টটা দেখো 84 দাগ বলছে দুটো সংখ্যার যোগফল বলেছে এত, একটি সংখ্যা অপরটি থেকে 7 বেশি হলে, মানে কি একটা সংখ্যা অপরটার থেকে 7 বেশি, মানে কি দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে এত। তা আমাকে এখানে এ বের করতে গেলে কি করতে হয়? দুটো সংখ্যার যোগফল বাই 2। আর বি বের করতে গেলে কি করতে হয়? দুটো সংখ্যার বিয়োগফল বাই 2। তা যেটা অপশানে আছে সেটা এ বের করেনি, বের করেছে বি একটা। তো বলেছে কোন সংখ্যাটা হবে, তো তোমাকে দুটো সংখ্যায় বের করে দেখতে হবে কোন সংখ্যাটা হবে। তা যেহেতু বি অপশানে আছে তাই বিটাই করছি। তা বিটাকে বের করার জন্য বিকে তো আর কাটালে হবে না। তা করবো কি, এখানটা সবকটা মাইনাস দিয়ে গুণ করে দেবো, এখানটা মাইনাস, এখানটা প্লাস, এখানটা মাইনাস, এইটা এটা কেটে যায় 2b। এইটার থেকে এটা বিয়োগ করলে কী হয়? বলছিলাম না দুটো সংখ্যার বিয়োগফল বাই 2 হয়। তাহলে বি মানে কী হয়? দুটো সংখ্যার বিয়োগফল বাই 2। তা ডাইরেক্ট করতে পারি মুখে মুখে, এটা বিয়োগ করলে কত হয়? 198 বাই 2, কত আসলো? 99। এ বের করা যায়, এ বের করতে গেলে কী করতে হলো? এই দুটো যোগফল, তাহলে 212 বাই 2, উত্তর কত হতো? 106। তাহলে এ মানে 106, বি মানে 99। তো অপশানে বি এরটা দিয়েছে, এরটা দেয়নি, তাহলে কোনটা হতে পারে? বলো বি এরটা 99 হবে। ঠিক আছে, মানে দুটো সংখ্যা বের করে দেখতে হবে, যেটা অপশানে আছে সেটা করতে হবে। তাহলে এ প্লাস বি মানে হতো, এ মানে বি মানে হতো, তাহলে বি মানে কত? দুটো সংখ্যার বিয়োগফল বাই 2। ঠিক আছে, আর এ বের করতে গেলে দুটো সংখ্যার যোগফল বাই 2 করতাম। তাহলে এইটার সঙ্গে এটা যোগ করলে কত হতো? 112 বাই 2 মানে কত? 106 হতো। আর এ মানে, আর বি মানে কত? এটা যেটা অপশানে এটা রয়েছে সেটা দেখো। হ্যাঁ, আমরা মাইনাস দিয়ে গুণ, আমরা বিটাকে কাটালে হবে না, তো আমরা বিটাকে কাটালে হবে না, তাই করলাম কি আমরা সাইন চেঞ্জ করে দিলাম, কারণ বিটাকে কাটাবো না, তো সব কটাকে সাইন চেঞ্জ করে দিলাম। তাই মাইনাস দিয়ে গুণ করেছি, তো এখানে প্লাস ছিল, মাইনাস দিয়ে গুণ করা মানে যা চিহ্ন থাকে সেটা উল্টে যায়। তা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল, তা দুটো মাইনাস দিয়ে গুণ করেছিলাম, দুটো মাইনাস দিয়ে গুণ করলে কী হয়? প্লাস। এখানে প্লাস ছিল, তো মাইনাস দিয়ে গুণ করলে কী হয়? মাইনাস হয়ে যায়, কারণ আমি বিকে কাটাতে চাই না। বোঝা গেছে? বিকে যদি না কাটাতে চাই তাহলে এই জায়গা প্লাস ছিল, এখানে চিহ্নটা চেঞ্জ করতে হবে। তার জন্য কী করলাম? পুরো ইকুয়েশনটাকে মাইনাস দিয়ে গুণ করে দেবো। বোঝা গেছে? হ্যাঁ, এ মান বের করতে গেলে কিছুই করতাম না, দুটো সংখ্যার যোগফল বাই 2 করতাম। যদি এবার করতে হতো প্লাস বি মাইনাস বি কেটে যেত, তাহলে 2a ইকুয়াল কত হলো? দুটো সংখ্যার যোগফল 212 কাটলাম, কত হলো? 106 হয়ে যেত। কিন্তু এটা তো অপশানে নেই, তাই জন্য ডাইরেক্ট বিটা বার করেছি। এই এ বের করা মানে কি? এই দুটো যোগফল বাই 2, বি বের করা মানে কি? এই দুটোর বিয়োগফল বাই 2, ডাইরেক্ট মুখে মুখে করে দেবে। ঠিক আছে, এই ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো যখন করবে তখন বড় বড় ক্যালকুলেশনগুলো দেখবে ইজি মনে হবে, যে এই জিনিসগুলো যখন ইউজ করবে। ঠিক আছে, বুঝলাম। এখন তোমাদের হচ্ছে বেস গঠন করার সময়, ঠিক আছে? আর পরীক্ষায় 6 প্রশ্নই আসে, আর কিছু কিছু আমাদের একটা দুটো বলে দিয়ে দেবে, সেগুলোর জন্য হবে চাপ নেই। দেখো 85 দাগের অঙ্ক, কি বলেছে? একটি বাক্সে টাকা, আদুলি ও সিকির অনুপাত এত, মানে সংখ্যার অনুপাত অত দেওয়া হয়েছে বাক্সের মধ্যে। হ্যাঁ, একটি বাক্সে টাকা, আদুলি আর সিকি, আদুলি মানে 50 পয়সা আর সিকি মানে হচ্ছে 25 পয়সা। ঠিক আছে, অনুপাতটা দেওয়া হচ্ছে 1:2:4, মানে সংখ্যার অনুপাতটা এই অনুপাতে আছে। বাক্সে মোট 393 টাকা থাকলে মোট মুদ্রা সংখ্যা কত, মানে মুদ্রা আছে কতগুলো সেটা বের করতে হবে, মুদ্রার সংখ্যাটা কত বের করতে হবে। ঠিক আছে,
আমরা চলে আসলাম ভ্যালু রেশিও। কি বললাম? 1 টাকা 50 পয়সা 25 পয়সা। নাম্বারের রেশিও কত বলেছে? 1:2:4 এই বলেছে। আমাকে টোটাল দেওয়া হচ্ছে কি টাকা না 393 টাকা। তা 393 টাকাকে আমার যেহেতু টাকা দেওয়া আছে টোটাল, আমার এখানে দু ধরনের অঙ্ক থাকে, একটা হচ্ছে টোটাল কয়েন দেওয়া থাকে, একটা থাকে টোটাল টাকা দেওয়া থাকে। আমাকে যেটা টোটাল দেওয়া থাকে আমাকে সেই জায়গায় কনভার্ট করতে হয় রেশিওটা, ঠিক আছে? যদি টোটাল টাকা থাকে তাহলে রেশিওটাকে টোটাল টাকাতে কনভার্ট করবো। আমার যদি টোটাল কয়েনের সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা কী করবো? টোটাল কয়েনে কনভার্ট করবো, ঠিক আছে? এই অনুযায়ী করতে হবে। তা বলছে কি আমার টাকা দেওয়া রয়েছে, আমি টাকাতে কনভার্ট করছি। টোটাল টাকা, টোটালটা কত বলছে? 1 টাকা। এটা ভ্যালু না 1 টাকা, এটা নাম্বার। 1 টাকার কয়েন একটা আছে, দিচ্ছে কত? 1 টাকা। 50 পয়সার কয়েন দুটো আছে, দিচ্ছে কত? 1 টাকা। 25 পয়সার কয়েন 4টে আছে, দিচ্ছে কত? 1 টাকা। তাহলে ভ্যালুতে টোটাল ভ্যালুতে কনভার্ট হয়ে গেল। মোট আমার এখানে দেখছি কত? 3 টাকা, কিন্তু আছে কত? 393 না? তা 3 টাকাকে 393 বানাবো কত করে? বলবো এই টোটাল যোগফলটাকে নিচে লিখতে হয় আর বাকিটাকে কি করতে হয়? টোটাল টাকাটাকে উপরে লিখতে হয়। তাহলে কত গুণ হয়? এখানে তোমরা দেখছি 3 টাকা, এই যে 3 আনুপাতিক ভাগারটা আমরা একবারে করছি এই স্টাইলে, ঠিক আছে? টোটাল আছে কত? 3 টাকা। 393 বানাবো কত গুণে? বলবো 131, এই এত গুণে। তারপর বলছে না কয়েনের পরিমাণ আমাকে এত গুণিতকে বের করতে হয়, তাই তো? কয়েনের পরিমাণ বলছে তো, এটা কি কয়েনের নাম্বার না? এখানে টোটাল কয়েন আছে কটা? একটা, এখানে দুটো, এখানে 4টে, মোট কথা 7টা না? 7 × 131, যা উত্তর হবে তাই। এইটা দিয়ে এই রেশিওকে গুণ করলে টোটাল নাম্বার পেয়ে যাবে। বোঝা যাচ্ছে? কারণ এটাই হচ্ছে গুণিতক আকারে চলছে, ঠিক আছে? এখানে টোটাল টাকা দেখলাম কত? 3 টাকা। বানাতে হবে কত? 393। কত গুণে মুখ করবে? 131 গুণে। মানে কি এটা 131-এর গুণিতক হয়ে গেল। তা সবার সঙ্গে 131 গুণিতক আকারে চলবে। তা আমাকে কয়েন বলেছে না? তা কয়েনের রেশিওটা কত ছিল? 1:2:4। তাই 131 যেটা গুণিতক, এত গুণিতক মুখ করছে তো, এই গুণিতক দিয়ে এইটাকে গুণ করে দিলে ডাইরেক্ট কত কয়েন আছে ডাইরেক্ট বেরিয়ে যায়। কি হলো? 7 × 7 আর 7 × 91। টোটাল কয়েনের সংখ্যা কত আসলো? 917, ডাইরেক্ট বেরিয়ে যায়। বোঝা গেছে? কি বললাম? বোঝা গেছে? ওটা 1 টাকা 50 পয়সা 25 পয়সাই তো লিখলাম, ওটা তো ভ্যালু রেশিও, ওটা ভ্যালু রেশিও করেছি। ওটা হচ্ছে ভ্যালু রেশিও করেছি, ভ্যালু রেশিও আমরা। কারণ এইটা হচ্ছে বলছে 1 টাকা একটা কিছু কয়েন আছে, বলছে 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন আর 25 পয়সার কয়েন আছে। এগুলো কতগুলো করে আছে বলবো এই অনুপাতে। মানে কি 1 টাকার কয়েন যদি একটা থাকে তো 50 পয়সার কয়েন তার বদলে দুটো আছে, আর 25 পয়সার কয়েন তার বদলে 4টে আছে। এই অনুপাতে মুভ করছে। 1 টাকার কয়েন একটা মানে 1 টাকা, 1 টাকার কয়েন দুটো মানে 1 টাকা, আর 1 টাকার কয়েন 4টে মানে সেটাও 1 টাকা। এটা হচ্ছে ভ্যালুর অনুপাত। মানে যদি ভ্যালুটা মানে ওখানে 3 ধরনের কয়েন আছে, 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন আর 25 পয়সার কয়েন, সেগুলো কীরকম অনুপাতে আছে এই অনুপাতে মুভ করছে, ঠিক আছে? তাহলে 1 টাকার কয়েন একটা মানে 1 টাকা, 50 পয়সার কয়েন দুটো মানেও 1 টাকা, আর 25 পয়সার কয়েন 4টে মানেও 1 টাকা। তাহলে মোট টাকা দেখলাম কত? আমি এটাকে টাকাতে কনভার্ট করলাম। কারণ কি রেশিওতে? কারণ টোটাল আমাকে টাকা দিয়েছে 393 টাকা, এই জন্যই আমরা কনভার্ট করলাম টাকাতে। তা 393 রয়েছে, তাই টোটাল দেখছি এখানে কত? 3 টাকা। 3কে 393 বানাবো কত গুণে? 131 গুণে। তা আমাকে 131 গুণিতকে মুভ করছে জিনিসটা, বোঝা যাচ্ছে না? 131 গুণিতকে মুভ করছে। তা আমাকে এই গুণিতকে যখন মুভ করছে সেটার সঙ্গে যদি কয়েনের সংখ্যাটাকে টোটাল করে দিই গুণ করে, তাহলে কি হয়ে যাবে? টোটাল কয়েন সংখ্যা বেরিয়ে যাবে। টোটাল রেশিও দেখছি কত? একটা, দুটো আর 4টে, মোট কথা 7টা। মানে 131 গুণিত হয়ে যাচ্ছে না? 131 দিয়ে গুণ করলাম, কত হয়ে গেল? 917 হয়ে গেল। বা তুমি এখান থেকে টাকা বের করে সেখান থেকেও কনভার্ট করতে পারো, সেটা একটুখানি জটিল হয়ে যায়, লেন্দি হয়ে যায়, ঠিক আছে? বোঝা গেল? এখান থেকে যত গুণিতক আছে যেটার সঙ্গে কয়েনের নামকে গুণ করে দেবো, ডাইরেক্ট কতগুলো কয়েন আছে বেরিয়ে যাবে, ঠিক আছে? নেক্সট নম্বর হচ্ছে
এখান থেকে এটা গুণ করেছি, বোঝা গেছে তো? নাকি এইদিকে একবার করে দেখাবো? ঠিক আছে, ডাইরেক্ট করে কি বলতো একবারে হয়ে যাবে। আর না হলেও বলে দিচ্ছি, দেখো এই 131 হয়েছে তো, 131 টাকা যদি হয় এখানে বলবে 131, এটাও বলবে 131, এটাও বলবে 131। এগুলো কি হলো ভ্যালু। তাহলে 131 খানা যদি টাকা হয় তো কতগুলো কয়েন দিয়ে বানায়? বলবো 131 খানা কয়েন দিয়ে বানায়। 50 পয়সার কয়েন দিয়ে যদি 131 টাকা হয় কতগুলো কয়েন লাগে? বলবে দুটোর জন্য 1 টাকা হয়, তাহলে 131টার জন্য এতগুলো হয়, এতগুলো লাগে কয়েন। 131 টাকা বানানোর জন্য কতগুলো কয়েন দরকার? 4টের জন্য 1 টাকা হয়, তাহলে এতগুলোর জন্য 4 ইন্টু এতগুলো। দেখেছো এই যে 1 4 2 1, এই যে সেই রেশিওটা ডাইরেক্ট বলতে কি 131 টাকার নোট একটা, 131 টাকার নোট দুটো, 131 টাকার নোট 4টে, তাহলে 131 টাকার নোট কটা হলো? 7টা। এই যে ডাইরেক্ট করেছিলাম না সেই 31, ডাইরেক্ট করলে 917। তো এইসব করার দরকার নেই, ডাইরেক্ট গুণ করে দিলে বেরিয়ে যায়। বোঝা গেছে? এইটাই করেছিলাম, ডাইরেক্ট একবার বেরিয়ে বুঝলাম। ওইটুখানি করলেই ডাইরেক্ট একবার বেরিয়ে যাবে, এখনই করা দরকার নেই। দেখো পরেরটা দেখো, 86 দাগের অঙ্ক বলছে এ আর বি বলেছে ইনকাম কত? 3:5 বলেছে 200 টাকা করে বেড়েছে এর প্রত্যেকে, তাহলে অনুপাতটা কত হয়েছে? 13:21। ঠিক আছে, তা প্রত্যেকে 200 টাকা করে বেড়েছে না? এর থেকে এর ডিফারেন্স কত? এটা বেড়েছে কত? দেখছি 10, এটা বেড়েছে কত? বলবো 16। তা দুজনেরই তো 200 টাকা বেড়েছে, তাহলে এইখানে 10 দেখাচ্ছে, এখানে 16 দেখাচ্ছে, এটা তো ঠিক নয়। সেম দেখানোর কথা, কারণ বেড়েছে তো দুজনেরই কত? 200 করে। যেহেতু সেম দেখাচ্ছে না তাই আমাদের করতে হবে সেম করতে হবে। তার জন্য করতে হয় কি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 2, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 8। ডিফারেন্স দুটোকে সেম করতে হয়। ঠিক আছে, এর জন্য ডিফারেন্স টেবিল করতে হবে। বা এরকম মনে করো যে এর ডিফারেন্স কত? 2, সেইটা দিয়ে একে গুণ করবো। ঠিক আছে, আর যদি কমন চলে যায় কেটে দেবো। আর এর ডিফারেন্স কত? 8, সেটা দিয়ে করতে হয় একে গুণ। বোঝা গেল? এর ডিফারেন্স কত? 2, সেটা দিয়ে একে গুণ করবো। এর ডিফারেন্স কত? 8, সেটা দিয়ে একে গুণ করবো। করলে কি হয়, দুনিয়ায় যা রেশিও আছে তাদের গ্যাপিংটা সেম হয়ে যায়। দুনিয়ায় যা রেশিও গ্যাপিং সেম হবেই হবে। এর ডিফারেন্স কত? 2, এটা দেখছি 10 বাড়ছে, এটা দেখছি 16 বাড়ছে। একটা 10 বাড়ছে, এটা 16 বাড়ছে, এরকম হবে কেন? কারণ দুজনেরই তো 200 টাকা বেড়েছে, তাহলে সেমই বৃদ্ধি পাওয়ার কথা রেশিওতে, কিন্তু সেম দেখাচ্ছে না। তাই জন্য কি করলাম, আমরা ডিফারেন্স টেবিল করলাম। ঠিক আছে, এখানে করলাম কি, এর দুটোর মধ্যে ডিফারেন্স সেটা দিয়ে একে গুণ, এর মধ্যে যে ডিফারেন্স সেটা দিয়ে একে গুণ। যদি এই দুটোর মধ্যে কিছু কাটা যায় না কমন, তাহলে কেটে নেবে, তাহলে ক্যালকুলেটর ছোটো হয়ে যায়। এর মধ্যে কাটা যায় তো 4টে। তো আলটিমেটলি রেশিওটা আসলো কি, 4 দিয়ে একে গুণ 12, এটা দিয়ে একে গুণ কত হয়? 4 × 5 = 20। তাহলে এটা কিছু থাকলো না 1, তার মানে কি হলো 13:21। এইবার দেখো ডিফারেন্স সেম হয়ে গেছে। এটা কত বেড়েছে? 1। এটা কত বেড়েছে? 1। যেটা রেশিওতে 1 বেড়েছে সেটা বাস্তবে কত? 200। যেটা রেশিওতে 1 বাড়লো সেটা বাস্তবে কত বেড়েছে? 200 টাকা সমান। তাহলে 1 মানে যদি 200 হয়, বলেছে না এরটা কত? তাহলে একটা পেনের দাম যদি 200 টাকা হয়, 12টা পেনের দাম কত হবে? 2400 টাকা। উত্তর হয়ে গেল। তাহলে যখন দেখবো ডিফারেন্স সেম দিচ্ছে না, এটাও বাড়ছে এটাও বাড়ছে, সেম নয়, কি বলবো? ডিফারেন্স টেবিল করবো। এর ডিফারেন্স দিয়ে একে গুণ, এর ডিফারেন্স একে গুণ। যদি কাটা যায় একটু কেটে নেবো, তাহলে ক্যালকুলেশনটা ছোটো হয়ে যাবে, না হলেও হবে। যদি কাটা যায় একটু কেটে নেবো। হ্যাঁ, না কাটলে হতো, তখন 2 আসতো, একটু বড় হতো ক্যালকুলেশন, আর কিছু হতো। ঠিক আছে, না কাটলেও হতো, কেটে নিলে কি হয়, একটু ছোটো হয়ে যাবে, আর কিছু। যদি না কাটতাম কি করতাম, এই জায়গাটা 8 দিয়ে গুণ করলে 3 × 8 = 24, এখানটা 5 × 8 = 40, এখানটা গুণ করতাম কি, এখানটা করতাম 26, এখানটা করতাম কত? 42। এই যে ডিফারেন্স কত? 2, এখানেও 2, 2 মানে 200, তাহলে 1 মানে 100, 24 মানে 2400। ব্যাপারটাই হচ্ছে, যদি কাটাকাটি না করতাম, কাটলে এই একই। ঠিক আছে, এবার করতাম কি, 2 মানে 200, তাহলে 1 মানে 100, 24 মানে 2400। একটা মানে 100 টা, 24 মানে 2400। ঠিক আছে, নেক্সট অঙ্কে গেলাম। যদি ডিফারেন্স সেম না থেকে যায়, যদি একই পরিমাণ বৃদ্ধি না পায়, তাহলে এখন ডিফারেন্স টেবিল করে নেব। এর ডিফারেন্স একে গুণ, এর ডিফারেন্স একে গুণ করলে দুনিয়ায় যা
সেম দেবে গ্যাপিংটা, ঠিক আছে? নেক্সট বলছি, এইটা এই জায়গাটা এই 4 দিয়ে একে গুণ করলাম, 3 4 12 আর 4 5 20, এখানে কিছু নেই মানে 1 আছে কেটে দিয়েছি, তাই 13 বার এগুলো বসে গেল। এই যে গ্যাপিংটা 1 বাড়লো, এই গ্যাপিংটা 1, যে 1 বৃদ্ধি পেয়েছে 20 থেকে 21 হচ্ছে, এই 1টা বৃদ্ধি পেয়েছে কেন? ওখানে বলছে না প্রত্যেকের 200 টাকা করে বৃদ্ধি পেয়েছে, এই দিকেও 1 বৃদ্ধি পেয়েছে, এই দিকেও 1 বৃদ্ধি পেয়েছে, যেটা রেশিওতে বৃদ্ধি পেয়েছে 1, সেটা বাস্তবে কত পরিমাণ? 200। 1 মানে যদি 200 হয় তো 12 মানে কত হয়? 1 টাকার দাম 200 টাকা হলে 12 টাকার দাম 2400 টাকা, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট প্রশ্ন। তো ডিফারেন্স সেমটা থাকলে ডিফারেন্স বিল করে দেবো। দেখো পরেরটা 87 দাগের অঙ্ক বলছে এ বি আর সি এর মধ্যে রেশিও বার করো। দেখো এ আর বি এর মধ্যে রেশিও কত বলেছে? বলেছে 3:4। বি আর সি এর মধ্যে রেশিও কত বলেছে? এটা বলেছে 3:4। পাশের সংখ্যা দিয়ে পূরণ, পাশের ঘর পাশের সংখ্যা দিয়ে পূরণ, কত হলো? 9 12 16। মোট ক টাকা দেখছি? 12 হচ্ছে 12 আর 16 হয় 28, 28 আর 9 কত হয়? 37। এই টাকা আছে, বানাতে হবে কত? বানাতে হবে 2220 টাকা। কত গুণে যাবে? বলবে এই যে কাটাকাটির জন্যই তো দিয়েছে, 37-এর কত নামটা লাস্টে দিয়ে আছে? বলবে 6 এর নামটা আছে, দেখো 6 বারে চলে যাবে। 6 × 42 2, হাতে 4, 3 6 18 4 22, তাহলে কত গুণে আসলো? 60 গুণে, ঠিক আছে? টোটাল টাকা দেখছি এই 37 টাকা, কত গুণে 2220 হবে? 60 গুণে। তাহলে 60 দিয়ে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে গুণ করলে কে কত টাকা পেয়েছে? কিন্তু সবারটা চাইনি, চেয়েছে কারটা? চেয়েছে আমার বি এরটা, 60 দিয়ে একে গুণ করে দেবো, তাহলে বি কত পেয়েছিল? 72, 720 টাকা, ঠিক আছে? বোঝা গেল? কত গুণে গুণ করলো? 60 গুণে। তা বি এরটা চেয়েছে, তাহলে 60 দিয়ে এইটা গুণ করে দিলাম, কারণ এটা বি এর রেশিও। যদি এ যেত তাহলে একে গুণ করতাম, যদি সি যেত তাহলে এর সাথে গুণ করতাম, ঠিক আছে? নেক্সট অঙ্ক বলছি। দেখো 88 দাগ কি বলেছে? একটি সংখ্যাকে 10% বাড়িয়ে 10% কমানো হলো, সংখ্যাটি কি পরিবর্তন করবে? কি পরিবর্তন করবে? যখন একই পরিমাণ ইনক্রিজ, যখন একই পরিমাণ ডিক্রিজ হয়, সবসময় মনে রাখবে সবসময় ডিক্রিজই হয়, মানে সবসময় কমে। আর সেটা সূত্র কি? ডাইরেক্ট বলবে x²/100, আর সবসময় কি হয়? ডিক্রিজই হয়, মাথায় রাখবে। তাহলে x মানে কি? 10, তাহলে আসলো কত? 10 স্কয়ার মানে 100/100, কাটাকাটি করলে কত আসলো? 1, আর সবসময় কি হয়? ডিক্রিজ হয়, তাহলে 1% ডিক্রিজ হয়, ঠিক আছে? x²/100 তো ডাইরেক্ট হয়ে গেল, আর দরকার নেই তো। x²/100 করে তোমার মুখোমুখি হয়ে যাবে। এরকম করে তো হয় 10% বাড়িয়ে, তো 10% বাড়ালাম, 10% 100 সংখ্যাটা ধরলাম, 10% বাড়ালে কত হবে? 110, তাকে 10% কমালাম, তো 10% কমানো মানে কত? 11 কমলো, তাহলে 110-এর থেকে যদি 11 কমে পাওয়া যাবে কত? 99, তো সংখ্যাটা কত কমে গেল? 1%। এরকম করেও তো হয়। তো এত করবো কেন? আমি ক্যালকুলেশন করবো যা হবো, আমি x²/100 করবো, ডাইরেক্ট বেরিয়ে যাবে। 10²/100 মানে কত? 100/100 মানে 1, তো মুখোমুখি হয়ে গেল। কোনো 20% বাড়লো, 20% কমলো, মানে কি? 400/100 মানে কি? 4%, মুখোমুখি হয়ে যাবে। কোনো 25% বাড়লো, 25% কমলো, তো কত হবে? 25² কত? 625, মানে 6.25, কত পার্সেন্ট ডিক্রিজ হয়ে যাবে? মুখোমুখি হয়ে যাবে। x²/100 মানে যখনই সেম পার্সেন্ট ইনক্রিজ সেম পার্সেন্ট ডিক্রিজ হবে, তো ডাইরেক্ট কি x²/100 করবো। আর সবসময় মনে রাখবে যে সবসময় আমার ডিক্রিজই হয়, হয়ে আছে? মুখোমুখি হয়ে যাবে, ঠিক আছে? অনেকভাবে যায়, এটাকে রেশিও ধরেও করা যায়। 10% বাড়ালাম, 10% কমালাম, তা ধরেও হয়। করে তো বললাম ব্যাপারটা সহজ হবে সেরকম। যাই হোক, যেটা যাবে করে পারো, কোনো অসুবিধা নেই, তবে এইটা ধরে মুখোমুখি হয়ে যাবে, ঠিক আছে?
দেখো পরেরটা কি দিয়েছে 89 দেখো কি বলেছে এ ও বি একত্রে একটি কাজ 9 দিনে করতে পারে ঠিক আছে এ বি এর 3 গুণ কর্মক্ষম এই দিয়েছে এফিসিয়েন্সি রেশিও কি দিয়েছে এ 3 গুণ কর্মক্ষম মানে কি এ 3টে গাঁথলে বি একটা গাঁথলে বি এর 3 গুণ কর্মক্ষম বোঝা গেল এ বি এর 3 গুণ কর্মক্ষম তার মানে কি বি যদি একটা গাঁথে এ 3টে গাঁথে বলেছে না দুজনে মিলে 9টা করে 9 দিনে কাজ শেষ করেছে তা দুজনে মিলে যদি একসঙ্গে গাঁথে একসঙ্গে মোট কটা গাঁথবে 4টে তো 9 দিনে মোট গাঁথবে কটা বলবে 36টা এ 3টে করে গাঁথে একটা করে গাঁথে তা দুজনে মোট গাঁথবে কটা 4টে যদি 9 দিনে গাঁথে 9 দিন গাঁথে 9 দিনে বলেছে না কাজটা শেষ করেছে তা 4টে করে গাঁথে 9 দিনে মোট গাঁথবে কটা 36টা মানে 36টাই হচ্ছে টোটাল কাজ ঠিক আছে 36খানা ইট গাঁথতে হবে 36টা হচ্ছে টোটাল এবার কাকে দিয়ে কাটতে বলা হচ্ছে বলছে বি একা কাজটি করতে কত দিন নেবে বি কটা করে কাটতে পারে একটা তো 36টা কাটতে কত টাইম নেবে বলবে 36 দিন টাইম নেবে বোঝা যাচ্ছে কোনো অসুবিধা